অবশেষে হাসিনার ফাঁসির রায় দেওয়া হলো। বন্ধুরা, হাসিনা তার রাজনৈতিক বিরোধীদের দমন করার উদ্দেশ্যে 2010 সালের মার্চে মানবতা বিরোধী অপরাধের নামে একটি বানোয়াট বিচার কার্যক্রম শুরু করে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। দীর্ঘ 15 বছরে এই ট্রাইব্যুনাল মোট 57 জন নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে রায় প্রদান করে। এর মধ্যে জামাতে ইসলামী, বাংলাদেশের 5 জন শীর্ষস্থানীয় নেতা এবং বিএনপি নেতা সালাউদ্দিন সাকা চৌধুরীকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু কথায় আছে, অন্যের জন্য গর্ত খুঁড়লে শেষ পর্যন্ত সেই গর্তে নিজেকেই পড়তে হয়। আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই এক We have decided to inflict her with only one sentence, that is sentence of death. এবার সেই হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই এখন হাসিনার ফাঁসির রায় দিয়েছে। 2010 সালে গঠনের পর থেকে নানা সমালোচনা এবং ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এই আদালতে বিচার কার্যক্রম চালানো হয়। স্বাধীনতার 39 বছর পরে 2010 সালে 25শে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং আইনজীবী প্যানেল গঠন করে তৎকালীন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। প্রথমে একটি ট্রাইব্যুনাল বিচারিক কার্যক্রম শুরু হলেও পরে 2012 সালের মার্চে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। জামাতে ইসলামী রাজনীতি করার অভিযোগে জামাতের বেশ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা করা হয়। এদের মধ্যে ছিলেন আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, মোহাম্মদ কামরুজ্জামান, দেলার হোসেন সাইদি, মীর কাসেম আলী, আবুল কালাম আজাদ, এটিএম আজহারুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার এবং আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের বিরুদ্ধেও মামলা পরিচালিত হয়। ট্রাইব্যুনালে দণ্ডাদেশের পর আপিল বিচারাধীন থাকা অবস্থায় কয়েকজন আসামি কারাগারে মারা যান। তাদের মধ্যে জামাতের সাবেক আমির গোলাম আজম অন্যতম, যিনি 90 বছরের কারাদণ্ড পান। জামাতে ইসলামের রুকুন আবুল কালাম আজাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায় ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায়। 2013 সালের 21শে জানুয়ারি ট্রাইব্যুনাল 2 এই রায় ঘোষণা করে। জামাত ইসলামের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে 2012 সালের মে মাসে অভিযোগ গঠন করা হয়। 2013 সালের 5ই ফেব্রুয়ারি আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় প্রথমে না হওয়াটা ছিল হাসিনার সাজানো একটি রাজনৈতিক পরিকল্পনা, এমন অভিযোগ করা হয়। পরে হাসিনার অর্থায়নে তৈরি করা হয় গণজাগরণ মঞ্চ। দেশের বিভিন্ন স্থান থেকে নর্তকী ও লোক ভাড়া করে এনে সেখানে আন্দোলনের নাটক সাজানো হয় এবং শেষ পর্যন্ত কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়। বাংলাদেশের স্বাধীনতার প্রায় 4 দশক পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এটাই ছিল প্রথম মৃত্যুদণ্ড কার্যকর। এদিকে 2011 সালের 4 জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার শুরু হয়। কথিত মানবতা বিরোধী অপরাধের বিচার শেষে 2013 সালের 9 মে তাকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এটি ছিল ট্রাইব্যুনালের চতুর্থ রায়। এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে মিথ্যা ও বানোয়াট অভিযোগে 2010 সালের 29শে জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য, কোরআনের পাখি নামে পরিচিত এবং জামাত ইসলামের নায়েবে আমির আল্লামা দেলার হোসেন সাইদিকে। বিচার শেষে 2013 সালের 28শে ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে সাইদি হুজুর আপিল করেন। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে 2014 সালের 17 সেপ্টেম্বর তার ফাঁসির রায় কমিয়ে আমৃত্যু কারাদণ্ডে পরিবর্তন করে। এই রায় যে রাজনৈতিক উদ্দেশ্য পূরণে সাজানো হয়েছে এমন অভিযোগ তখনই ব্যাপক ছড়িয়ে পড়ে। মামলার সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ট্রাইব্যুনালের এক গুরুত্বপূর্ণ সাক্ষী হিন্দু সুখরঞ্জন বালিকে ঘিরে বিতর্ক। 2012 সালের 5 নভেম্বর তিনি সাক্ষ্য দিতে এলে ট্রাইব্যুনালের গেট থেকে হাসিনার গোয়েন্দা সংস্থা তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। পরে তাকে সীমান্তে নিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। 2025 সালের 21শে আগস্ট সুখরঞ্জন বালি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 32 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে পাল্টা অভিযোগ দাখিল করেন। তিনি অভিযোগ করেন 2012 সালের 5 নভেম্বর সাদা পোশাকে থাকা ব্যক্তিরা তাকে একটি পিকআপে তুলে নেয় এবং পরে সীমান্তের বৈকারি বাজার এলাকায় বিএসএফ এর কাছে হস্তান্তর করে। এদিকে 2023 সালে কাসিমপুর কেন্দ্রীয় কারাগারে সাইদি হুজুরকে স্লো পয়জন দিয়ে হত্যা করা হয় এমন অভিযোগও রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেকটি আলোচিত রায় ছিল গোলাম আজমের বিচার। 2012 সালের 11 জানুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়।
1 বছরের বেশি সময় ধরে সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে 2013 সালের 15 জুলাই ট্রাইব্যুনাল 1 তাকে 90 বছরের কারাদণ্ড দেয়। সাজানো রায়ে বলা হয় তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগই প্রমাণিত হয়েছে, যদিও এই অভিযোগগুলোর বেশিরভাগই ছিল ষড়যন্ত্র, পরিকল্পনা ও উস্কানি এবং সংশ্লিষ্টতার অভিযোগ। রায়ে বলা হয় গোলাম আজমের অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য, কিন্তু বয়স বিবেচনায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গ্রেপ্তারের পর তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন। এরপর তাকেও গ্রেপ্তার করা হয়। সাইকোপ্যাথ হাসিনা প্রমাণ করতে চেয়েছিল যে জামাতের হাল ধরতে হলে তাদের শীর্ষ নেতৃত্বকে আটক ও দমন করতেই হবে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় এটিএম আজহারুল ইসলামী প্রথম পূর্ণ বিবেচনার আবেদনে আপিলে খালাস পেয়েছেন। একই মামলায় জামাত ইসলামীর শীর্ষ নেতা মীর কাসেম আলী 2012 সালের জুনে গ্রেপ্তার হন। 2013 সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়। 2014 সালের নভেম্বরে তাকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল এবং সেই বছরই 30 সেপ্টেম্বর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অন্যদিকে হাসিনার বিয়ের প্রস্তাব ফিরে দেওয়ার প্রতিশোধ স্পষ্ট দেখা যায় বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায়। মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে 2013 সালের 1 অক্টোবর তাকে ফাঁসি দেওয়া হয়। তিনি ছিলেন প্রথম বিএনপি নেতা যার বিরুদ্ধে যুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের সাজা ঘোষণা করা হয়। এদিকে আদালতের রায় ঘোষণার আগে হাসিনা নির্দেশ দেয় সাকাকে ফাঁসি দিতে হবে। সেই নির্দেশের একটি কপি অনলাইনে ভাইরাল হয়ে যায়। ধারণা করা হয় ব্যারিস্টার তুরিন আফরোজ সেই কপিটি ফাঁস করেছিলেন, যার ফলে 2019 সালের 11 নভেম্বর তাকে প্রসিকিউটর পদ থেকে অপসারণ করে হাসিনা সরকারের আইন মন্ত্রণালয়। এদিকে হাসিনার ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছর জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং 2024 সালের অক্টোবরে অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ওই বছরের নভেম্বর মাসে ট্রাইব্যুনাল আইনে কয়েকটি সংশোধনী আনা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলা করা হয়। 2024 সালের 17 অক্টোবর ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং সেদিনই হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তখন এই মামলায় হাসিনা ছিল একমাত্র আসামি। 2025 সালের মার্চে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপিকে একই মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন মঞ্জুর করা হয়। 12 মে তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এতে হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়। হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ মামলায় পলাতক আসামি। বাকি 2 আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। সাবেক আইজিপি মামুন এই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি এবং তিনি রাজ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। 17 নভেম্বর 2025 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে চিঠি পাঠিয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। এখন আপনারা কি চান যে কোনো মূল্যে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার ফাঁসি দেওয়া হোক? তাছাড়া ভিডিও সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান। ভালো লাগলে শেয়ার করতে পারেন।